নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। নারী, তুমি অর্ধেক আকাশ। কিন্তু তা সত্ত্বেও এই নারীরাই রাতের অন্ধকারে হাত বদল হয়ে এসেছেন চিরকাল। ভোটের আগে নারী পাচার ইস্যু হয়, সরব হয় রাজনৈতিক দলগুলি। তারপর কি হয়? সামান্য কটা টাকার বিনিময়ে হাত বদল একটা রক্ত মাংসের শরীরের। আর তারপরই সেই নারী দেহ নিয়ে চলতে থাকে ছিনিমিনি। আজকের দিনে এই নারী ও শিশু পাচার সমাজের বুকে একটা কলঙ্ক। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থার চেষ্টায় ওদের মধ্যেই কেউ কেউ হয়তো ফিরতে পারছেন ঠিকই, কিন্তু সেই সংখ্যাটা, হিসেবটা খুবই কম। বাড়ি ফিরলেও বেশিরভাগ ক্ষেত্রে তথাকথিত সমাজ তাদের বাঁকা চোখেই দেখে চিরকাল। কারা ভাববে ওদের জন্য? নারী পাচারের বিরুদ্ধে মুখে বড় বড় কথা বলে সব রাজনৈতিক দলই, কিন্তু তার সুফল কি আদৌ মেলে? রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে যে মেয়েটি, সে রাজনৈতিক ইস্যুর শিকার হয়। দিনের আলোয় সে কি ফিরতে পারে? কজন ফিরতে পারে? এই পাচার চক্রের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই প্রভাবশালী যোগ থাকায় পুলিশও এক পা এগোতে দু পা পিছিয়ে যায়। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, সব জেনে শুনে চোখ বন্ধ করে আছে তারা। আর কতদিন এভাবেই পণ্য হতে হবে মহিলাদের? ঘর বাঁধার স্বপ্ন কবে পূরণ হবে তাদের? যারা পাচার হচ্ছে তাদের চোখের জল মুছবে কে? রাজনীতির গেরোয় তো তারা পড়ছে, তাদের হয়ে কথা বলার কণ্ঠ কোথায়? আজ এ বিষয়ে ডিবেট করব জবাব চায় বাংলায়। শুরুতেই একটি বিশেষ প্রতিবেদনে নজর রাখব। जब आप नंदीग्राम में हो तब बलात्कार करते हैं तो बंगाल में महिलाओं की सुरक्षा का क्या हो? पश्चिम बंगाल के चुनाव उन अनगिनत महिलाओं को न्याय दिलाने का चुनाव है। নারী নির্যাতন আগেও ছিল, তবে করোনাকালে নারী পাচার ঊর্ধ্বমুখী। ভোটের আগে রাজনৈতিক ইস্যু হয় নারী পাচার, কিন্তু ওইটুকুই। নারী পাচার বন্ধে কোনো দলই সদর্থক ভূমিকা নেয় কি? এই প্রশ্ন উঠছে কারণ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গের নারী পাচারের ঘটনা বেড়েই চলেছে। নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনো। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্ত অঞ্চল, অভাব অনটন এই সব পরিবারের নিত্যসঙ্গী। দারিদ্র্যের সুযোগ নিয়ে চলে নারী পাচার। পাচারকারীদের খপ্পর থেকে বাদ যায় না নাবালিকারাও। জোর করে বা বেহুশ করে তুলে নিয়ে যায় পাচারকারীরা। মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল একাধিক মহিলাকে। তারা ফিরে এসে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটা পুরুষের সাথে আমার দেখা হয়েছিল, আমি আগেও চিনতাম না। উনি আমাকে এইখান থেকে তখন কোনো রকম আমার পাশে বসে নাকে একটা গ্যাস দিয়েছিল। গ্যাস দেওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি। সেই পরিস্থিতিতে আমাকে নিয়ে গিয়েছিল শিয়ালদায়। তখন ওইখানে যাওয়ার পরে একটা মহিলা আসলো। মহিলাটা আসার পরে উনি আমাকে ধরে নিয়ে গেল, আর ওই পুরুষটাও সাথে ছিল, যে আমার টাপিকার উনিও ছিল সাথে। দুইজনে এবার আমাকে ধরে নিয়ে গেল। শোনার পরে যখন স্টেশনে নামলাম, স্টেশন থেকে অনেকটা ভিতরে, প্রায় 1 কিলোমিটার ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো। ওইখানকার এবার 2 দিন 3 দিন আমাকে ওই একটা ঘরের মধ্যে রেখে দিয়েছিল। কাজ না করতাম, ঝাঁটা দিয়ে এমন মারা মৃত্যু, পুরো শরীর কাপড়, পুরো এই দেহর কাপড়টাই দেখতো না, এত মারা মৃত্যু, পুরো আগ লাগাই। আমার খুব মারা মেরেছে, চোখে কাল ছিঁড়ে পড়ে যেত, রক্ত জমে যেত, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এমন 60 জন মহিলা ফিরে এসেছেন বাড়ি। আজকের দিনে দাঁড়িয়ে বলে প্রশাসনকে আরও অ্যাক্টিভ হতে হবে, কারণ রাষ্ট্র আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে। সেই রাষ্ট্র আজকে সেই নিরাপত্তা দিতে পারছে না, তাই তারা আজকে প্রতারণার শিকার হচ্ছে। রাষ্ট্রের কাছে আমার একটাই আমাদের তরফ থেকে বার্তা, যে আরও বেশি কঠোর হোক, এই মেয়েগুলো যাতে এইভাবে নির্যাতনের শিকার না হয়। এ নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। নারী পাচারের সঙ্গে যুক্ত প্রভাবশালীরা বলে অভিযোগ, সীমান্ত এলাকায় নারী পাচারের ঘটনা বেশি। দোষারোপ পাল্টা দোষারোপ চলছে শাসক বিরোধী শিবিরে। এই বিষয়ে বিজেপির একটা পারদর্শিতার কথা অতীতে শোনা গিয়েছে। বিএসএফ এর এলাকা বাড়ানোর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত সঠিক। মুখ্যমন্ত্রী আরেকটু সতর্ক হন, দয়া করে অন্তত গরিব মেয়েদের দিকে তাকান। যে বাংলাদেশ থেকে নিঃশব্দে অনুপ্রবেশ, এবং এক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়।
ব্লক ভোটের স্বার্থে কার্যত বহু গ্রাম আজ অনুপ্রবেশকারীদের দখলে এবং পঞ্চায়েতের মাধ্যমে তাদের হাতে ক্ষমতায় চলে এসেছে। নারীকে অর্ধেক আকাশ বললেও সেই আকাশের হাত বদল হয় দিনের আলোয়। ভোট এলেই বাংলার নারী পাচার নিয়ে সরব হয় বিরোধীরা। তারপর যে কে সেই রাজনীতির গেরোয় না ফেলে এদের জন্য কবে ভাববে সব রাজনৈতিক দল? নারী পাচার রুখতে কড়া পদক্ষেপ কবে দেখবে বাংলা? রিপাবলিক বাংলা। আজ জবাব চায় বাংলার ডিবেটে এই বিষয়ে ডিবেট করব। স্টুডিও ঠান্ডা ঘরে বসে নয়, নিজে গিয়ে দেখে এসেছি এ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী পাচারের করুণ ছবি। সেই তথ্য তুলে ধরব, তথ্য মাধ্যমে আজকে ডিবেট করব। যারা আমার সঙ্গে আজকে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শিরূপা মিত্র চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী, চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী, সমাজকর্মী গরান বোস গ্রাম বিকাশ কেন্দ্রের কাকলি দাস, অনির্বাণ গুহ ঠাকুরতা আইনজীবী। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। স্টুডিওতে অনিন্দিতা সর্বাধিকারী কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আমি সকলের কাছে যাব, কিন্তু তার আগে আমি প্রথমেই সুদীপ্তাকে পেয়ে গিয়েছি। সুদীপ্তার কাছে একটা প্রশ্ন। সুদীপ্তা, একটা প্রশ্ন, শুধুমাত্র আমি রাজনীতি সরিয়ে উত্তর চাইছি। সুদীপ্তা, এই ছবিগুলো যখন দেখেন, যে ছবি আমরা দেখালাম প্রতিবেদনে, যে কান্নাগুলো আমরা শোনালাম, শুনে প্রথম কি মনে হয় বলুন? একজন মেয়ে হিসেবে প্রথম কি মনে হয় বলুন? দেখুন, আমি রাজনৈতিক কথা এখানে বলতেই চাইছি না, কারণ এই যে বিষয়টা, এইটা রাজনীতির মতো ছোট বিষয় দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আজকে সমাজে, আজকে সে বলে নয়, বরাবরই মহিলারা সমাজে অনেক বেশি পিছিয়ে আছে। এগুলো অনেক শুনেছি সুদীপ্তা, এগুলো কথা অনেক শুনেছি। না না না, আমি এগুলো অনেক শুনেছি। আমার বক্তব্য এই যে নারীরা পাচার হয়ে যাচ্ছে, তাদেরকে রোখা কিভাবে সম্ভব, আটকানো কিভাবে সম্ভব? এই ছবিগুলো দেখে মনে হয় না যে এদেরকে আটকানো যাচ্ছে না কেন? এই প্রশ্নগুলোর উত্তর আজকে জবাব চায় বাংলা চাইছে। একদমই চাইছে তো, সেই উত্তরটা দিয়েছি। কেন হচ্ছে না বলুন তো আমাকে? সামাজিক পরিবর্তন না হলে পরে শুধুমাত্র আইন দিয়ে আপনি ভাবছেন এই রাজ্যে এই অবস্থা, শুধু আইন, সামাজিক পরিবর্তন অবশ্যই দরকারি, এটা একটা ব্যাধির জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আইনের ফাঁকও তো গলে যাচ্ছেন। যারা পাচার করছেন তারা আইনের ফাঁক বলছেন কি করে? এই সমস্যা, আমি তো সেটাই বলতে চাচ্ছি, এই সমস্যা আইন দিয়ে বিচার করা সম্ভব নয়। আইন দিয়ে বিচার করা সম্ভব নয়। মানসিকতা যদি পরিবর্তন না হয়, সমাজিকা প্রতিষ্ঠা না হয়, কোনোদিন এই পাচার বা মহিলাদের উপর অত্যাচারের যে ছবিগুলো উঠে আসছে তা ঠিক হবে না। এটাই বাস্তব, এটাই সত্যি। তার আগে সমাজিকার প্রয়োজন। সমাজিকার জন্য কি প্রয়োজন? বিল পাস হওয়ার প্রয়োজন। বেশ, আমি সুদীপ্তা, আপনার আওয়াজ আমার কাছে স্পষ্ট আসছে না। আমি যাব আপনার কাছে আবারও, কিন্তু তার আগে অনিন্দিতা সর্বাধিকারী যোগ দিয়েছেন আমার সঙ্গে। স্বাগত রিপাবলিক বাংলায়। অনিন্দিতা দি, যে ছবি, আসছি আমি সুদীপ্তা আপনার কাছে, যে ছবিগুলো আমরা দেখছি, একটা পরিসংখ্যান তুলে ধরি, পাচার পরিসংখ্যান। যে পরিসংখ্যানে আমরা কিছুদিন আগে 1 নম্বরে ছিলাম, শীর্ষ তালিকায় ছিলাম 2015-16 সালের কথা যদি মনে করি। তারপরে যদিও কমেছে, কিন্তু সেটা অন্যান্য রাজ্যের তুলনায় নিতান্তভাবেই কিন্তু কমেছে। আমরা যদি নজর রাখি, আমি 2015-16 কথা আপনাদের বললাম, যখন 3579টি কেস এনসিআরবি রিপোর্টের সামনে আসছে। 2018-19 এবং শেষ পাওয়া তথ্য অনুযায়ী 2020, সেখানেও কিন্তু এই পরিসংখ্যানটা একদম বলা যায় যে খুব নিশ্চিন্তের জায়গায় তা নয়। আমরা তুলে ধরছি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট। একই সঙ্গে আলোচনাতে যেহেতু রাজনৈতিক প্রতিনিধিরা রয়েছেন, আলোচনায় আসবে। আমার অনিন্দিতাদির কাছে প্রশ্ন। অনিন্দিতাদি, একটা ব্যাধির রূপ নিয়েছে তো আমরা সকলেই জানি, কিন্তু এই ব্যাধি থেকে মুক্তি হবে কি উপায় বলুন তো? যুগ যুগ ধরে একই ঘটনা ঘটে চলেছে, সবকিছু সবাই জানে, ওপেন সিক্রেট। পুলিশে গেলে, থানায় গেলে অনেকেই বলছেন কেস নেওয়া হয় না, প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত রয়েছেন। তা বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আমার মনে হয় এই তোমরা পারো, কারণ সত্যি কথা বলছি, এই চতুর্থ স্তম্ভ যদি বারবার ধাক্কা না দেয়, এই সিস্টেমটা ভাঙবে না। আমি বলছি, আমি ট্রাফিকিংয়ের মতো একটা বিষয়ের সাথে যুক্ত। আমি তখন পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়ি, মানে আমার 20-21 বছর বয়স। আমি বম্বের কামাতিপুরায় ভলেন্টিয়ার করতে যেতাম, কারণ সেখানে ম্যাক্সিমাম ট্রাফিক গার্ল ছিল হয় বাংলাদেশ থেকে আসে, মানে বাঙালি বা নেপালি। এবং তাদের মানে তারা এতটাই ট্রমাটাইজ যে তাদের নিজের ভাষায় কথা বলা ইত্যাদি। আজকে দাঁড়িয়েও যখন আমি বসিরহাট বা ইত্যাদি বর্ডারে যাচ্ছি, তার থেকে আরও মর্মান্তিক। কেন জানো? যে ট্রাফিকড হচ্ছে, ধরো তাকে মানে রেস্কিউ করে আনাও হলো, একই গ্রামে ট্রাফিকার থাকে,
ট্রাফিকার কিন্তু একা অপারেট করে না, ট্রাফিকার অপারেট করে উইথ ইন আ নেক্সাস অফ পলিটিশিয়ানস, লোকাল মানে পুলিশ। ফলে এই যে একটা বৃত্ত, এই বৃত্তটাকে ভাঙতে হবে, ভেঙে সোজা করতে হবে। এই সোজাটা বারবার ধাক্কা না মারলে হবে না। যে কাজটা একেবারে মানে যে এই নেক্সাসের সঙ্গে যুক্ত নয় তারাই পারে। আমার তো একটাই কণ্ঠ, কিন্তু তোমাদের অনেক কণ্ঠ। আজকে একটা ঘটনা নিয়ে শুধু সোচ্চার হলে হবে না, বারবার। কেন বলছি, যারা গ্রাউন্ডে কাজ করে, মানে আমি একটি মেয়েকে চিনি, মনিকা, বসিরহাটে কাজ করে, এবং ঘোজাডাঙ্গা ওইখানটাতে বলছে যে দিদি আমি তো মানে একদম আজকে আশার আগের সাথে কথা বলেছি, বলছে মন্ত্রীর কাছে তো যেতে পারিনি। কেন? তার অ্যাক্সেস নেই, তার তো পলিটিক্যাল অ্যাক্সেস নেই। সে ওখানকার লোকাল হেল্পলাইন চালায়। সে বাচ্চাটা 14 বছর বয়সে তাকে বিয়ের নাম করে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে বম্বে, দিল্লি। এখন আবার নতুন নাকি শুনলাম আহমেদাবাদ নতুন মার্কেট হয়েছে, আহমেদাবাদ, গুজরাট, সুরাট, এগুলো। তো এইসব মার্কেটে বিক্রি হচ্ছে। সে যদি রেস্কিউ করে আনেও, এটাকে বলা হয় রিইন্টিগ্রেশন প্রোগ্রাম, এবং শুধু দেশীয় না বিদেশি টাকাও আসে, কিন্তু সেই সিস্টেমটা নেই। আবার সেই মেয়েটি এমন অবস্থা যে she actually goes back। এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে? মানে আমার তার সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন নেই, তার কোনো রিহ্যাবিলিটেশনের প্রপার প্রোগ্রাম নেই সরকারের এরকম কোনো স্কিম নেই। একটা উজালা বলে একটা স্কিম আছে, এবং ম্যাক্সিমামটাই পাদপ্রদীপের তলায় অন্ধকার বলে না, মানে এই কলকাতা বা এই সমস্ত বড় বড় এনজিও, আমি অনেককেই চিনি, আমি সবাই কাজ করছে, কিন্তু আমি বলছি তারা যা কিছু ফ্যাসিলিটি তারা পায়, বিকজ ওই যে বললাম যে ওই মনিকা বললো আমি তো মন্ত্রীর কাছে যেতে পারিনি। তো এবার তাদের কণ্ঠগুলো পৌঁছায় না, যারা অ্যাকচুয়াল গ্রাউন্ড রুটে প্রতিদিন এই ট্রাফিকারদের সঙ্গে লড়াই করে এটাকে বন্ধ করার চেষ্টা করছে। আপনার এই কথার সূত্র ধরেই আমি নিজে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়, যেখানে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। সেখানে গিয়ে যে অভিজ্ঞতা আমার হলো, সেখানে আপনি যেমনটা বললেন যে পাচার হয়ে যারা যাচ্ছে, তাদের মধ্যে যারা ভাগ্যক্রমে ফিরে আসছে, তাদেরকেও গ্রামের লোকজন তাদেরকে একঘরে করে দিচ্ছেন, তাদের জীবন সেখানে দুর্বিষহ হয়ে যাচ্ছে, অনেকে বাধ্য হয়ে আবার যেতে চাইছেন সেখানে। এ কি করুণ ছবিটা, সামাজিক ব্যাধি তো অবশ্যই, তার পাশাপাশি কড়া পদক্ষেপের দরকার। আমি আইনজীবীর কাছে যাব, কিন্তু তার আগে সেই অভিজ্ঞতা আপনাদেরকে দেখাতে চাইবো, শোনাতে চাইবো, যে মেয়েটি ওই জায়গা থেকে ফিরে এসেছে তার সঙ্গে কি ধরনের অত্যাচার হয়েছে, সেটা শুধুমাত্র মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। দেখুন ছবি। আমি আপনি যারা বাস্তব সমাজ থেকে, বাস্তব সত্যি থেকে অনেকটা দূরে, তাদেরকে এক ভয়ঙ্কর সত্যি কথা আজকে তুলে ধরবো, যেটা শুনলে হয়তো রাতে ঘুম আসবে না আপনার। কীরকম অত্যাচার হয়, কতটা নির্মম সেই মানুষগুলো, যাদেরকে আমরা একটা অন্ধকার গলির মধ্যে ঠেলে দিই। সেই মেয়েরা, তারা কতটা নিরুপায়, কতটা অসহায়, কি অত্যাচারের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। শুনবেন সেই গল্প, সাহস করে যদি শুনতে হয় শুনুন। আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো, 5টা 6টা করে ছেলেরা যেত, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। আমাকে যখন আমি করতাম না তখন আমাকে ঝেঁটা দিয়ে মারতো, জুতো দিয়ে মারতো। ও না করলে সিগারেটের ছ্যাঁকা দিত, দেওয়ার ফলে তারপর আমি ওকে না করলে আমাকে একটা ওষুধ পাওয়া যায় দুধের সঙ্গে, ওই ওষুধটা খাওয়ানো হয়। তার ফলে ওই ওষুধটা খাওয়ালে মোটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর ওখানে যেমন বয়স ছোট থাকে, ওই ওষুধটা খাওয়ানোর পর বয়স যেন এমন ওষুধটা খাওয়ায় বয়স যেন আমাকে বড় লাগে, দেখতে বড় লাগে। যখন পুলিশরা আসতো আমাকে খাটের নিচে ঢুকিয়ে দিত, আমি খাটের নিচে ভয়তে থাকতাম, ওখানে কারো কিছু বলতাম না, চুপিসারে থাকতাম। যেমন তেমন নতুন অচেনা জায়গায় গিয়েছি, আমাকে যেভাবে রেখে দিত। আমি যদি কাজ করতে রাজি না থাকতো বা নেশা করতে যদি রাজি না হতো, জুতো দিয়ে মারতো, ঝেঁটা দিয়ে মারতো, ফের বলতো তো জানে থেকে শেষ করে দেবো। তো ছ্যাঁকা দিত কি? সিগারেটে ছ্যাঁকা দিত, বিভিন্ন রকমের আবার নেশাবি শেখাতো ওখানে, সিগারেট, বিভিন্ন রকমের মদ খাওয়ানো শেখাতো। না খেলে মারতো, জুতো ঝেঁটা দিয়ে মারতো, বিভিন্ন রকমের টাচ করতো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। বিভিন্ন রকমের 5-6টা করে ছেলেরা আসতো, বিভিন্ন রকমের খারাপ ব্যবহার করতো আমাদের সঙ্গে। জান থেকে শেষ করতো কি? কাউকে দেখেছো কোনোদিনও মেরে দিয়েছে সামনে? হ্যাঁ, আমার সামনে একজনকে এমনি, ওকে একটা ছেলে এসেছিলো, আসার পর বলছে যে ওই মেয়েটার সঙ্গে যাব। ও বললো না আমার সঙ্গে আমি যেতে দেবো না। তা মেয়েটাকে মেরে সঙ্গে সঙ্গে দেখলাম এই গোলায় থেকে চাকু মেরে দিল। মেয়েটার সঙ্গে সঙ্গে ছটফট করে করতে মরে গেল। আমার চোখের সামনে মেয়েটা মরে গেল।
রক্ত নদীনাল পুরো একদম ভাসছে। সঙ্গে সঙ্গে দেখলাম ওরা কি করলো, নিয়ে বস্তা করে প্যাক করে লালাইতে গিয়ে ফেলে দিয়ে আসলো। তা ওখান থেকে ভয়াবহ স্মৃতি। একটি মেয়ের কথা শোনালাম আপনাদের, সেখানে গিয়ে আমার অভিজ্ঞতা হলো অন্তত 10টি মেয়ের সঙ্গে আমি কথা বলেছি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ডিবেট টেবিলে বসে বলা সম্ভব নয়। দিনের পর দিন এই ঘটনাগুলো কেন ঘটবে, যেখানে থানাতে যাওয়ার পরেও অভিযোগ আসছে, অভিযোগ নেওয়া হচ্ছে না, তারা বাড়িতে ফিরে আসার পরে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সব কিছু জেনে শুনেও পুলিশ প্রশাসন নীরব। আমি শ্রীরূপাদির কাছে যাব, যোগ দিয়েছেন আমাদের সঙ্গে শ্রীরূপা মিত্র চৌধুরী। অনিন্দিতাদির অভিজ্ঞতা শুনতে শুনতে চোখে জল। অনিন্দিতাদি, আমি যাব শ্রীরূপাদির কাছে, তার আগে অনিন্দিতাদি, এই যে ছবি দেখলেন আপনি নিজেও কাঁদছেন, এর থেকেও অনিন্দিতাদি, আমি নিজে কথা বলে দেখেছি আমার অভিজ্ঞতাতে, এর থেকেও বাজে ঘটনার সাক্ষী হয় তারা, তারপরে ফিরে এসে কি জোটে তাদের কপালে। আমি একটি মেয়েকে জানি, নিটি 14 না 13-14 বছরের মেয়ে, ওর না সারা হাতে কাটার দাগ, এরকম কাটা দাগ। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কোত্থেকে কি করে হলো, বলল কি যে ওকে যতবার রেপ করে ও ব্লেড দিয়ে নিজেকে কাটতো যাতে। তারপরে বলছে দিদি আমার হাতে আর দাগ কাটার জায়গা নেই। কি অসম্ভব ট্রমা, এই একটা আলোচনা মানে বোঝানো যাবে না মানুষকে। এবং এই যে ও বলছে না ওই স্পিরিটটাকে ভাঙার জন্য যেটা করে, আমি জানি 30-35 বার রেপড হয় একটি মেয়ে, যাতে তার শির দ্বারাটাই ভেঙে দেওয়া হয়, ওখান থেকে বেরোবার কথা সে ভাবতেই পারে না। এবং যখন পুলিশ আসে ওরা ভয়ে বলেন, ওদের বয়স লুকোয়, মিথ্যে কথা বলে, বিকজ ওরা তো বিশ্বাসও করে না যে ওরা ওখান থেকে বেরোতে পারবে কোনো দিন। যখন রেড হয় তখন ওদেরকে যেরকম বললো যে লুকিয়ে দেয়, জলের ট্যাঙ্কের মধ্যে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে ঢুকিয়ে দেয়। এই তো অনেক বড়, 10 বছর 12 বছরের মেয়ে আমি দেখেছি। এরপরেও আমরা বড় বড় কথা শুনি অনেকের মুখে, কিন্তু কার্যত যে ছবি, যা বাস্তব ছবি, সেটা দেখে তখন আর বড় বড় কথাগুলোর কথা মনে আসে না, তখন সেই মানুষগুলোর কথা মনে আসে। মানুষের পাশে রিপাবলিক বাংলা, তাই মানুষের কথা তুলে ধরতে গিয়েছিলাম বিভিন্ন প্রান্তে। যে ছবি বিভিন্ন প্রান্ত থেকে উঠে এলো, সত্যি এই নারী পাচারের যে ছবি, যা আমরা বছরের পর বছর রিপোর্টগুলোতে দেখি, অপরাধের যে তথ্য পরিসংখ্যানের রিপোর্ট, জাতীয় অপরাধের তথ্য পরিসংখ্যানের রিপোর্ট, সেই রিপোর্টে দেখি শুধুমাত্র এই কাগজের আর কালির মধ্যে সীমাবদ্ধ নয়, সেগুলো মানুষের জীবন যন্ত্রণার একটা অংশ। সেখানে হয়তো রাজনৈতিক ইস্যু হয় সেগুলো, কিন্তু তারপর কি হয়, এরকম অন্ধকার ঘরে তাদেরকে আটকে রাখা হয়। এই ছবি আপনারা এর আগেও বহুবার দেখেছেন হয়তো, কিন্তু এই ডিবেট টেবিলে দাঁড়িয়ে সত্যি আমি এই ছবিগুলো দেখাতে বাধ্য হচ্ছি এই কারণেই, কারণ এখনো পর্যন্ত সমাধান অধরা। আরও একবার দেখাবো সেই ছবি, তারপরে আমি শ্রীরূপাদির কাছে যাব। দেখুন, আপনি যারা বাস্তব সমাজ থেকে, বাস্তব সত্যি থেকে অনেকটা দূরে, তাদেরকে এক ভয়ঙ্কর সত্যি কথা আজকে তুলে ধরবো, যেটা শুনলে হয়তো রাতে ঘুম আসবে না আপনার। কীরকম অত্যাচার হয়, কতটা নির্মম সেই মানুষগুলো, যাদেরকে আমরা একটা অন্ধকার গলির মধ্যে ঠেলে দিই, সেই মেয়েরা তারা কতটা নিরুপায়, কতটা অসহায়, কি অত্যাচারের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। শুনবেন সেই গল্প, সাহস করে যদি শুনতে হয় শুনুন। আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো, 5টা-6টা করে ছেলেরা যেত, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। আমাকে যখন আমি করতাম না তখন আমাকে ঝেঁটা দিয়ে মারতো, জুতো দিয়ে মারতো। ও না করলে সিগারেটের ছ্যাঁকা দিত, দেওয়ার ফলে তারপর আমি ওকে না করলে আমাকে একটা ওষুধ পাওয়া যায় দুধের সঙ্গে, ওই ওষুধটা খাওয়ানো হয়। তার ফলে ওই ওষুধটা খাওয়ালে মোটা হয়ে যায়।
হয়ে যাওয়ার পর ওখানে যেমন বয়স ছোট থাকে ওই ওষুধটা খাওয়ানোর পর বয়স যেন এমন ওষুধটা খাওয়ায় বয়স যেন আমাকে বড় লাগে, দেখতে বড় লাগে। যখন পুলিশরা আসতো আমাকে খাটের নিচে ঢুকিয়ে দিত, আমি খাটের নিচে ভয়তে থাকতাম, ওখানে কারো কাছে কিছু বলতাম না, চুপিসারে থাকতাম, যেমন তেমন নতুন অচেনা জায়গায় গিয়েছি, আমাকে যেভাবে রেখে দিত। আমি যদি কাজ করতে রাজি না থাকতো বা নেশা করতে যদি রাজি না হতো, জুতো দিয়ে মারতো, ঝেঁটা দিয়ে মারতো, ফের বলতো তো জানে থেকে শেষ করে দেবো। তো ছ্যাঁকা দিত কি সিগারেটে ছ্যাঁকা দিত, বিভিন্ন রকমের আবার নেশাবি শেখাতো ওখানে, সিগারেট বিভিন্ন রকমের মদ খাওয়ানো শেখাতো, না খেলে মারতো, জুতো ঝেঁটা দিয়ে মারতো, বিভিন্ন রকমের টাচ করতো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, বিভিন্ন রকমের 5-6টা করে ছেলেরা আসতো, বিভিন্ন রকমের খারাপ ব্যবহার করতো আমাদের সঙ্গে। জান থেকে শেষ করতো কি কাউকে দেখেছো কোনোদিনও মেরে দিয়েছে সামনে? হ্যাঁ, আমার সামনে একজনকে এমনি, ওকে একটা ছেলে এসেছিলো, আসার পর বলছে যে ওই মেয়েটার সঙ্গে যাব, ও বললো না আমার সঙ্গে আমি যেতে দেবো না। তা মেয়েটাকে মেরে সঙ্গে সঙ্গে দেখলাম এই গোলায় থেকে চাকু মেরে দিল, মেয়েটার সঙ্গে সঙ্গে ছটফট করে করতে মরে গেল। আমার চোখের সামনে মেয়েটা মরে গেল, রক্ত নদীনাল পুরো একদম ভাসছে। সঙ্গে সঙ্গে দেখলাম ওরা কি করলো, নিয়ে বস্তা করে প্যাক করে লালাইতে গিয়ে ফেলে দিয়ে আসলো। তা ওখান থেকে আমার কাছে আসলে ওই মেয়েগুলো ফিরে আসছে বারবার, অসংখ্য এরকম দেখেছি। ছোট্ট ছোট্ট মেয়েগুলো, আর সব থেকে প্যাথেটিক এটাই যেটা তুমি বললে যে ফিরে তুমি রেস্কিউ করে আনার পরেও। আমি এই জাস্ট 3 বছর আগে আমি এই নিয়ে একটা ছবি করতে যাচ্ছিলাম, একটি মানে ফিচার ফিল্ম, কারণ অ্যাকচুয়ালি সিনেমা করলে মানুষের কাছে পৌঁছানো যায়, আজকে তোমরা যেরকম পৌঁছচ্ছ। তো যাই হোক, তো তখন আমি একটি মেয়ের সাথে কথা বলেছিলাম, মিনাক্ষা। এই অ্যাকচুয়ালি আমাদের বর্ডারটা তো হিউজ, ওইখানে ফলে আরও মিনাক্ষার মেয়েটি বলছে আমি ফিরে যাচ্ছি দিদি। মানে কেন? বললো যে আমি এসছি এখানে, তো আমাকে এক্সপেক্ট করছে তো এই একই কাজ করতে, তো ওখানে অ্যাটলিস্ট আমার ফাইন্যান্সিয়াল মানে আমার টাকাটা আমার কাছে কিছু ফেরত আসতো, এখানেও যদি আমাকে সেই করতে হয়। ফলে আমরা না ওদের কোনো সাপোর্ট দিতে পারছি না। আজকে আমার চোখ দিয়ে জল পড়ছে, বাট এর বাইরে কি কটা লোকের কাছে নিজের কথা পৌঁছতে পারবো? ইনফ্যাক্ট সব থেকে আয়রনিক হচ্ছে আমি সেই ছবিটার জন্য টাকাও জোগাড় করতে পারলাম না। আমাকে প্রডিউসার বললো যে একটু প্রেম ঢোকানো যায় গল্পে। তা আমি বললাম যে 12 বছরের যে মেয়েগুলো হাত বদল হতে হতে সোডোমাইজড হচ্ছে, রেপড হচ্ছে বারবার, পায়ে চেন দিয়ে, তুমি যদি মানে নিষিদ্ধ পল্লীর ওই যে কুঠরিগুলো তোদের বন্ধ করে রাখা হয়, তুমি শিউরে উঠবে। সেখানে কোনো আলো বাতাস ঢোকে না, এরকম ছোট্ট ছোট্ট প্যাকিং বক্সের মধ্যে। সেখানে একটা পিলো আছে, সেখানে কাস্টমার আসে, শোয়ে, যা করার করে, বেরিয়ে আসে, মেয়েটা খালি উঠে বসতে পারে, এর বেশি জায়গা নেই। ওই রকম অবস্থায় তো তার সেই গল্পে কোথায় প্রেম আনবো বলো? ওর কাছে হোপ কি? ওর কাছে যে মেয়েটি জড়িয়ে ধরলো, ওর গল্পটা কেন বলছে বলো তো? ও হোপ দেখছে যে হয়তো আমি এভাবে বেরিয়ে আসতে পারবো। আজকে যত মানুষের কাছে তোমাদের কথাটা পৌঁছচ্ছে, এটাই ওদের আশা। মানে আমি বলছি আজকে অন্তত একটু বেরিয়ে এলো, কারণ সত্যি কথা বলতে যে সরকারিভাবেও এরা কোনো ওই পরিসংখ্যানই, তুমি যেটা প্রচণ্ড রেগে গিয়ে বললে, পরিসংখ্যানের বাইরে এদের কোনো এক্সিস্টেন্স নেই। এবং এরা, অরিন্দিতাদি যেমন বললেন যে এরা যখন নিজের অধিকারের জন্য লড়াই করতে চায়, তখন তাদের সেই অর্থও নেই লড়াই করার, তারা কেস লড়ার তাদের কাছে টাকা থাকে না, এবং তাদের জন্য বরাদ্দও নেই। শুনলে অবাক হবেন, কোনো বরাদ্দ নেই। অনির্বাণ গুহ ঠাকুরদা, আপনার কাছে এরকমের যে কেসগুলো আসে, মামলাগুলো আসে, যখন নিজের অধিকারের জন্য লড়তে চান তারা লড়তে পারেন, সেই ক্ষমতা তাদের আছে? যারা মূল স্রোতে ফিরে আসতে চাইছেন তাদের জন্য বরাদ্দ আছে? দেখুন, প্রাথমিকভাবে বলি যে ভারতবর্ষের আইন কিন্তু এই বিষয়ে অত্যন্ত সোচ্চার। আপনি শুনতে অবাক লাগবে, শুনতে হয়তো এরকম মনে হতে পারে যে আমি একটু অতিরিক্ত আশাবাদী, কিন্তু এটাই কিন্তু ভারতবর্ষের আইন বিধান রয়েছে, এবং সেখানে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু খুব পজিটিভিটি দেখাচ্ছে, আমাদেরকে পজিটিভ কিরণ, আশার আলো দেখাচ্ছে। এই যে ভদ্রমহিলা অনিন্দিতাদি বলছিলেন, যার কথা, এই ভদ্রমহিলা যে কিছুক্ষণ আগে কথা বলছিলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনার সাক্ষী উনি, এবং উনি বারবার
সেই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, সত্যি আমাদের শিহরিত হয়েছে। সভ্য সমাজে বসে নিজের চেম্বারে বসে বা আপনারা স্টুডিওতে বসে এগুলো শুনতে সত্যি আমাদের হয়তো শিহরণ জমছে, এবং আমরা এটাই ভাবছি যে এইভাবে কি এক্সপিরিয়েন্স করেন, যেটা হয়তো সভ্যতার আলোর অনেক বাইরে। তো কিন্তু ভারতবর্ষের আইন তো খালি সভ্যতার আলোর কথা বলে না, তারা কিন্তু ভারতবর্ষের এই বর্বরতার কথাও বলে, এবং তাই জন্যই কিন্তু ভারতবর্ষের আইনে যে বিধান রয়েছে সেটা কিন্তু এক্সাম্পলারি পিস অফ পানিশমেন্ট দেওয়া হয়। অর্থাৎ এরকম ঘটনা যদি কোনোদিন, ধরুন আমরা এরকম 15টা ঘটনা শুনছি, তার মধ্যে একটা আনার্থ হলো, আমি খুব আশাবাদী, আমি একটা নিয়ে বলছি তাই জন্য, একটা আনার্থ হলো, সেই অভিযুক্তকে বা সেই দোষীকে এরকম সাজার বিধান রয়েছে যে সাজার বিধান কিন্তু বাকিদের মধ্যে সার্কুলেটেড হলে তারাও কিন্তু সেই অপরাধ করতে ভয় পাবেন। এটাই কিন্তু ভারতবর্ষের আইনের মূল মন্ত্র, এবং এটাই মুখ্য বিদ্যমান। ট্রাফিকিং সংক্রান্ত বিষয়ে যে মামলাগুলো হয়, যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এনারা কিভাবে বিচার প্রার্থী হতে পারেন, আমি জানি বেশ কিছু এনজিও যারা অত্যন্ত ভালো কাজ করছেন এই ট্রাফিকার্সদের নিয়ে, তারা কিন্তু এগিয়ে এসছেন। তারা বিভিন্নভাবে এনাদেরকে মামলায় অর্থ প্রদান করে, মামলায় আইনি সহায়তা দিয়ে, কিন্তু তারা কতটা করতে পারছেন অনির্বাণ? আপনি যেমনটা বলছেন, আমার সঙ্গে এই মুহূর্তে কাকলি দাস আছেন, কাকলি দাস আছেন, একেবারে আমরা সকলেই আশাবাদী, কিন্তু যদি একটু বলেন কনভিকশন রেটটা কি পক্সোর কেসে? পক্সো ইজ আ কমপ্লিট ডিফারেন্ট অ্যাসপেক্ট অল টুগেদার, ট্রাফিকিং ইজ কমপ্লিট ডিফারেন্ট। 370 এবং অনেক সময় এখন পক্সো ব্যবহার হচ্ছে, আপনি ঠিক বলেছেন, কিন্তু কনভিকশন এখন প্রচুর বেড়েছে। এটা মানে আইন কিন্তু এই জায়গাতে স্তব্ধ নেই। ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে পক্সোতে কনভিকশন প্রচুর বেড়েছে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু পক্সো আদালতকে চাইল্ড ফ্রেন্ডলি কোর্টে তৈরি করা হয়েছে। ওটা কিন্তু কোর্ট রুম হিসেবে এখন আর গণ্য হয় না, ওটা একটা চাইল্ড ফ্রেন্ডলি। 100বার অনির্বাণ, আপনার কথা সূত্র ধরে আমি কাকলি দাসের কাছে যাব, যিনি সমাজকর্মী আমার সঙ্গে রয়েছেন। তারাও এই যারা মূল স্রোতে ফিরতে চাইছে তাদেরকে ফেরানোর চেষ্টা করছেন, অনেক সময় অনেককে তারা উদ্ধার করে এনেছেন। কাকলিদি, আপনার কাছে আমার প্রশ্ন, ফিরে এসে কি কি প্রতিবন্ধকতা তাদের জন্য অপেক্ষা করে, এবং তারা যদি ফিরতে চান মূল স্রোতে, তারা কি ফিরতে পারেন? তাদের কাছে ফেরাটা অত সহজ নয়। তাদের মূল বাধা হচ্ছে কমিউনিটি থেকে বাধা, তাদের ফ্যামিলি থেকে বাধা, তাদের প্রতি মুহূর্তে স্টিগমা দেওয়া হচ্ছে, তাদেরকে ফিরিয়ে নিতে গিয়ে তাদের প্রতি আঙুল তোলা হচ্ছে, যেখানে সেই মেয়েটি মানে সমস্যার, সেই মেয়েটি থেকে না, মেয়েটির প্রতি সমস্যা, অন্যায় অত্যাচার করা হয়েছে, কিন্তু আখেরে মেয়েটির দিকে যখন আঙুল তুলছে সে সর্বক্ষণ কিন্তু ও স্টিগমাটাইজড হয়ে থাকছে, আর ওকে মাঝে মাঝে ও কিন্তু প্রতিনিয়ত ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেখান থেকে ওর সমস্যা আরো গভীরে, সেই গভীরের সমস্যাটা আমরা কেউ কখনো খতিয়ে দেখি না, তলিয়ে দেখি না, যে আসলে মেয়েটিকে কেউ বুঝতেই চায় না যে যেখানে তার সমস্যা, সেই সমস্যা থেকে তাকে আরো গভীর সমস্যায় তাকে ঠেলে দেওয়া হয়। তারা যদি এই মামলা লড়ার ক্ষেত্রে তারা যদি এগিয়ে যান, তাহলে তারা সাহায্য পান, বা আপনারা কি স্মুথলি কাজগুলো করতে পারেন? সব ক্ষেত্রে তারা সহযোগিতা পায় না, সমস্ত পুলিশ স্টেশন থেকে তারা সব রকম সহযোগিতা পায় না। আমি বলবো না যে কোনোটা থেকেই পায় না, কখনো কখনো পাওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে তারা পায় না ঠিকঠাক। যদি তারা লিগ্যাল যদি পায় না কেন, কাকলিদি পায় না কেন, কি বলছে পুলিশ তাদের? দেখুন, মাইনরদের ক্ষেত্রে একরকম তারা অ্যাকসেপ্ট করে কেসগুলোকে, অ্যাডাল্টদের ক্ষেত্রে অন্যভাবে তারা হ্যান্ডেল করে, সেক্ষেত্রে হয়ে যায় সমস্যা। একটি 18 বছর যখনই একটি মেয়ের হয়ে যায়, থানা থেকে তার প্রতি একটু অন্যভাবে কেসটাকে হ্যান্ডেল করা হয়, সেখান থেকেই সমস্যাটা তৈরি হয়। যখন আমরা লকডাউনের মধ্যে দেখতে পাচ্ছি অ্যাবাভ 30 মেয়েগুলো যখন ট্রাফিকড হচ্ছে, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তারা ট্রাফিকড হয়েছে, কিন্তু তাদের কেসগুলো হ্যান্ডেল করা হয় মানে একটা নর্মাল মিসিং, তখন থানা থেকে, বেশিরভাগ থানা থেকে বলা হয় যে তারা লাভ অ্যাফেয়ার বা কখনো কারোর সাথে চলে গেছে, এইভাবে যখন ট্রিট করা হয় তখন আসলে কেসটি নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। বেশ, আমি এখানেই প্রশ্ন নিয়ে যাব শ্রীরূপাদির কাছে, যে এগুলো নিয়ে আমরা এখানটা আমার আরেকটু বলার আছে যে প্রত্যেকটা AS2 কে আরো স্ট্রেনথেন হতে হবে। এরা যত AS2 স্ট্রেনথেন হবে, কারণ ইনভেস্টিগেশনটা ভীষণ জরুরি, ঠিকঠাক ইনভেস্টিগেশন, ইন্সপেক্টর লেভেল থেকে ইনভেস্টিগেশন, এর জন্য AS2 হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট। এখান থেকে যদি ইনভেস্টিগেশন হয় তাহলে কিন্তু এই ইনভেস্টিগেশন গুলো কেন হচ্ছে না, ইনভেস্টিগেশন প্রপার কেন হচ্ছে না?
এখানে কি প্রভাবশালী তত্ত্ব সামনে আসছে? মাইনর মেয়ে হলে তার ক্ষেত্রে একভাবে হ্যান্ডেল করা হয়, একটি অ্যাডাল্ট মেয়ের ক্ষেত্রে ঠিক সেইভাবে হ্যান্ডেল করা হয় না। আমি এখানে শিরুপাদির কাছে আসবো যে একটা কড়া আসছি কাকুলিদি, শিরুপাদি একটা কড়া পদক্ষেপ কতটা প্রয়োজন, কারণ পশ্চিমবঙ্গের যা পরিসংখ্যান খুব সুখকর নয়, যা আমরা তুলে ধরলাম, আমরা গ্রাফিক্সের মাধ্যমেও তুলে ধরছি। নির্বাচনের আগে তো আমরা শুনলাম বিজেপিকে এই নিয়ে অনেক কথা বলতে, কিন্তু তারপরে মহিলাদের অধিকার নিয়ে আর কোথায় কথা বলা হচ্ছে নাকি সেটা নির্বাচনের ইস্যু ছিল, রাজনৈতিক ইস্যু ছিল? শিরুপাদি, বিষয় যে এখানে আমি কোনো রাজনীতির কথা বলবো না, কিন্তু একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটি জেলায় জেলায় সুপ্রিম কোর্টের আদেশে অ্যান্টি ট্রাফিকিং সেল তৈরি হয়েছে। সেই অ্যান্টি ট্রাফিকিং সেলগুলো সক্রিয় নয়, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে নির্ভয়া কাণ্ডের পর নির্ভয়া ফান্ড তৈরি করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, এবং নির্ভয়া ফান্ডের টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে ওয়ান স্টপ সেন্টার, যেখানে ফান্ডের টাকা, যেখানে মহিলারা এবং কথা রিপোর্ট করতে পারবেন এবং তাদের যে আইডেন্টিটি সেটা কনফিডেন্সিয়াল রাখা হবে। কিন্তু আনফরচুনেটলি আমাদের স্টেটে, আমাদের রাজ্যে একটাও ওয়ান স্টপ সেন্টার করা হয়নি, এবং এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা টানাপোড়েন এবং রাজনীতি চলছে। আমি বিধানসভায় এই বিষয়টা উত্থাপন করেছিলাম এবং মহিলা এবং শিশু দপ্তরের যিনি মন্ত্রী তার কাছে আমি নিবেদন করেছিলাম যে অবিলম্বে নির্ভয়া ফান্ডকে ইউজ করে ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটি জেলায় যেন গঠন করা হয়। সেটা কিন্তু আজ পর্যন্ত হয়নি। এছাড়া আমি আপনাদের বলতে চাই, ভারত সরকারের, কেন্দ্র সরকারের একটি স্কিম রয়েছে যেটা কেবলমাত্র ট্রাফিক গার্ল চাইল্ডের জন্য তৈরি করা হয়েছিল। সেই স্কিমটার নাম হচ্ছে উজ্জ্বলা, এবং দীর্ঘকাল আমরা ফাইটের পর আমরা এই উজ্জ্বলা স্কিমটা তৈরি করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু সেই উজ্জ্বলা স্কিমের যে বেনিফিট, তার যে রিহ্যাবিলিটেশনের, কম্পেনসেশনের যে বিষয়গুলো আছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নিচ্ছেন না বা পাচ্ছেন না। একই তো অভিযোগ আসছে যে কেন্দ্রের প্রকল্প রাজ্য পাচ্ছে না, কেন্দ্রের সুবিধা রাজ্য পাচ্ছে না, রাজ্য কেন্দ্র সংঘাত, এগুলো তো অনেক শুনেছি শিরুপাদি। এই নিয়ে তরজাও রয়েছে, রাজনৈতিক তরজা ঠিক কোন জায়গায় শোনাবো আপনাদের, তারপর আসছি এই বিষয় ডিবেটে। এই তথ্যগুলো প্রমাণ করে বিএসএফ এর এলাকা বাড়ানোর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত সঠিক। এটা কোনো নতুন ঘটনা নয়, অতীতেও সীমান্তবর্তী জেলায় এই ঘটনা ঘটেছে। উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে এর প্রকোপ সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার আইন শৃঙ্খলা এবং সীমান্ত জেলার নিজস্ব চরিত্র বদলাতে শুরু করেছে। তার জন্য একটা জিনিস হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ, একটা জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে নিঃশব্দে অনুপ্রবেশ। বিষয়ে বিজেপির একটা পারদর্শিতার কথা অতীতে শোনা গিয়েছে এবং তাদের একাধিক নেতৃস্থানীয় ব্যক্তির বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ ছিল, এই শিশু পাচার ইত্যাদি ইত্যাদি। ফলে এই ব্যাপারটা তাঁরা বিস্তারিত বলতে পারবেন। আর পাচার যদি শব্দটা হয়, পাচার মানে সীমান্তের এদিক থেকে ওদিক যাওয়া। তো সীমান্তের এদিক থেকে ওদিক যাওয়ার এখতিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের। ফলে গোটা বিষয়টা বিএসএফ জানবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন নিজে মহিলা, নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, কি বলবো, গার্হস্থ্য হিংসা বাড়ছে, এমনকি পাচারের মতো ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী আর একটু সতর্ক হন, দয়া করে অন্তত গরিব মেয়েদের দিকে তাকান। ওদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এমনকি পাচার করা হচ্ছে, বনগাঁ সহ বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে এই রিপোর্ট আসে। সরকার এ ব্যাপারে দ্রুত সদর্থক ভূমিকা নিক, সামাজিকভাবে বড় অপরাধ হয়ে যাচ্ছে। সুদীপ্তার কাছে যাব। সুদীপ্তা, এই ব্যবস্থাগুলো নিতে বাধা কোথায়? বাধা কি প্রভাবশালী যোগ? না না, এটা একদম ভুল বলছেন আপনি। আপনি বারংবার ইস্যুটাকে বিরুদ্ধে আপনি ইস্যুটাকে পলিটিক্যাল করে দিচ্ছেন। এটা কিন্তু পলিটিক্যাল ইস্যু নয়। মেয়েদের যদি আপনি নীতি কে করছে পলিটিক্যাল ইস্যু? সুদীপ্তা, বুঝতে পারলাম না। সুদীপ্তা, বুঝতে পারলাম না, পলিটিক্যাল ইস্যু কেন বলছেন আপনি? প্রভাবশালী যোগ একটা রাজনৈতিক দলের থাকতে পারে না, বিভিন্ন রাজনৈতিক দলের থাকতে পারে। একদম বলছি না, আপনি আমাকে বলতে দিন, আপনি প্রশ্ন করবেন আমার বলার পরে, তাহলে আপনার প্রশ্ন দাঁড়াবে। এমনিতেই আমাদের রিপোর্টে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে মেয়েদের উপর ঘটা অপরাধ কমছে, আর আপনি যে ইস্যুটা আলোচনা করছেন সেই বিষয়টাকে
ভয়ানক সামাজিক সমস্যা। 1987 ট্রাফিকিং আইনের উপর একটা আইন পাস হয়েছিল, ইনোসেন্ট ট্রাফিকিং এর উপর। পরবর্তীতে দেখা গেল যে সেই আইন যথেষ্ট নয়, তখন পক্সো দেওয়া হচ্ছে। অর্থাৎ আইন বদল করে সামাজিক সমস্যাকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। কেন? তবে জানবেন যে আইন দিয়ে সামাজিক সমস্যা সমাধান করা যায় না। আজকে মেয়েরা যারা ফিরে আসছে এই সুদীপ্তা আইনের সুবিধা আমরা কার কাছ থেকে পাই? আইনের সুবিধা আমরা কার কাছ থেকে পাই? আমরা প্রথমে কোনো অপরাধ হলে কোথায় যাই? সেটা এটা রাজ্য সরকারের বিষয় না, সেটা সামাজিক সমস্যা। আপনি বারবার রাজ্য সরকার বলছেন, আমি কি একবারে বলেছি রাজ্য সরকার? আমি বলছি যে কোনো অপরাধ যদি ঘটে আমরা কার কাছে যাই আমাকে বলুন। আমরা যদি আপনার বাড়িতে যদি একটা চুরি হয় আমরা কার কাছে যাই? কোথায় যাই আমরা? আমরা থানায় যাই, থানাতে যাই তো? প্রত্যেকটা থানা কি সমানভাবে প্রত্যেকটা কেস দেখছে আপনি বলতে পারবেন এটা? যিনি স্বেচ্ছাসেবী সংস্থার রয়েছে কাকুলি দিদি, তিনি নিজেই বলছেন বিভিন্ন থানা কেসই নিচ্ছে না। এক নয়, সামাজিক সমস্যার উপর আর অন্য জিনিসটা আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা গুলিয়ে দেওয়ার ইস্যু নয়। আপনি একটু বসে না, আপনি মুখ থেকে বসে চেক করুন যে সরকার আপনি কি যেদিকে প্রশ্ন, আপনি কি প্রশ্নের উত্তর এড়াতে চাইছেন তার জন্য এই গোল গোল কথাগুলো বলছেন? আপনার আমি তো উত্তর পাচ্ছি না, আপনি তো গোল গোল ঘোরাচ্ছেন, আপনি অন্যদিকে নিচ্ছেন বিষয়টা। ছিল পরবর্তীকালে কি হলো ডোমেস্টিক ভায়োলেন্স কাজ কেন তাতেও যে সমস্যার সমাধান হয়েছে সমস্ত নয়তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আইন দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। যেটা সামাজিক ইস্যু, যেটা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে পরে, শিক্ষা ব্যবস্থার প্রসার না হলে পরে, সমাজিকার না আসলে পরে কোনোদিনও এই সমস্যা, সেই সামাজিক সমস্যাগুলো সমাধান করা যাবে না। সামাজিক সমস্যা সমাধানের জন্য আইন দিয়ে সামাজিক সমস্যা কোনোদিন হয় না। আইন দিয়ে কোনো সামাজিক সমস্যার সমাধান হয় না। আইন দিয়ে কোনো সামাজিক সমস্যার সমাধান হয় না, তাই বলছেন কি? কোনোদিন হয় না, কোনোদিনও হয় না। আমি একটা উদাহরণ দিলাম তো। তাহলে সমস্যা হবে না, সমস্যা সমাধান হবে না বলে তাহলে বসে থাকি আমরা হাতের উপর হাত তুলে? তাহলে আমরা হাতের উপর হাত তুলে বসে থাকবো? আমরা বসে থাকবো কি তাহলে হাতের উপর হাত তুলে? আমরা এগুলো দেখবো আর কিছু, আমরা এগুলো দেখবো মানুষের সামনে তুলে ধরবো, আমরা কি করবো তাহলে? হাতের উপর হাত তুলে বসে থাকবো? সবাই মিলে শিক্ষা প্রসার, সময়ের অপেক্ষা করবো? সবাই মিলে সমাজিকার প্রয়োজন, শিক্ষা প্রসারের প্রয়োজন। আপনি একটা প্রতিবেদন দেখিয়ে সমাজ পরিবর্তন করে দেবেন আপনি ভাবেন, সেটাও আপনার একটা অদ্ভুত স্বপ্ন। সে তো দেখিয়েছি সুদীপ্তাদি, দেখিয়েছি সংবাদ মাধ্যমে, তো এগুলো দেখে অভ্যস্ত নন আপনারা। দেখিয়েছি তো বাস্তব চিত্রটা দেখিয়েছি তো। আপনি জানেনই না আমি দুর্বলের সাথে কতদিন কাজ করেছি এই বিষয়ে। আপনি অভ্যস্ত নন, আপনি সেটা আমি আপনার কথা বলছি না আপনি কি কাজ করেছেন না করেছেন। আপনি এখানে আপনার বক্তব্যটা এখানে শোনা হচ্ছে কারণ আপনার এই বিষয়ে আপনার কাছে তথ্য আছে বলে, সেই কারণেই আপনি ডিবেটে আছেন। আপনার কথা আমি বলছি না, কিন্তু আপনি যেটা বলছেন যে আইন সমস্যার সমাধান করবে, আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের তাহলে আমরা কি করবো তাহলে? আইন দিয়ে সরকার দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। সবচেয়ে কিছু ট্রাফিকিংয়ের জন্য এফেক্টেড হচ্ছে অনিন্দিতাদের কাছে যাবো, আমি অনিন্দিতাদের কাছে যাবো। অনিন্দিতাদি, এই যে আমরা কি করব, আমরা অপেক্ষা করব সমাজ পরিবর্তনের, আমরা অপেক্ষা করব যাতে এই মানসিকতা পরিবর্তন, এগুলো তো অনেক শুনেছি, আমরা অনেক শুনেছি, অনেক বছর ধরে এগুলো চর্বিত চর্বণ কথা শুনেছি। মাটিতে দাঁড়িয়ে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি করতে হবে এই মুহূর্তে? না, সমাজ পরিবর্তনের দায় তো সরকারের আছে, কারণ আমরা তো ইন্ডিভিজুয়ালস। একটা এনজিওর যে ভদ্রমহিলা, আমি তার অসহায়তা জানি, তিনি অ্যাকচুয়ালি পুরোটা খুলে বলতেও পারছেন না, কারণ তাকে তো ওনাকে ওই গ্রাউন্ড রিয়ালিটিতে কাজ করতে হবে, আমাকে যেতে হবে না, ওনাকে ওই থানায় যেতে হবে, ওই পঞ্চায়েত প্রধানের কাছেই যেতে হবে। আমি বারবার একটা কথা বলছি, এই যে উনি বললেন যে আইনজীবী, সত্যি আইন তো এম্পাওয়ার করে, আইন তো এনশিওর করতে পারে না যে এম্পাওয়ারমেন্টটা ইমপ্লিমেন্টেড হবে। আইন যাই থাক, ওই যে বাচ্চা মেয়েটাকে রেস্কিউ করে আনা হলো গ্রামে, প্রথমে এই রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা, মানে হোমে রাখা হলো, গ্রামে আনা হলো, ওই গ্রামেই তো ট্রাফিকার থাকে,
পুলিশ জানে না ট্রাফিকারকে। আপনি চলুন, আপনি গোটা দক্ষিণ 24 পরগনার যে কোনো গ্রামে চলুন আমার সাথে, আমি বলছি আমি কিছুই জানি না, আই এম নট আ সোশ্যাল ওয়ার্কার, আই এম নট আ পলিটিশিয়ান, তাতেও আমি দেখিয়ে দেবো যে ট্রাফিকার এক্সিস্ট করে। ট্রাফিকারের চোখ রাঙা এসে লাইফ থ্রেটনিং দিয়ে যায় এনজিও ওয়ার্কারদের, চাইল্ড হেল্পলাইন যে যারা কন্ডাক্ট করে, এবং তার এত সাহস করতে আসে কারণ সে রাজনৈতিক, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, অ্যাক্রস পলিটিক্যাল লাইন যে ক্ষমতায় আছে সেই পার্টিকুলার এরিয়ার রাজনৈতিক মদতপুষ্ট, এবং পুলিশ বাধ্য, এমন অনেক কেস আছে পুলিশ সেই কেস তুলে নিতে বাধ্য হয়, বা যেটা উনি বলেন পুলিশ কেস রেজিস্টারই করেন না। এই নেক্সাসটা তো ভাঙতে হবে। আমি তো বলতে পারি না যেটা আদি অনন্ত কাল ধরে চলে আসছে। এবং ওই তো মার্কেট, সত্যিই তো এখন গুজরাট ইজ আ থ্রাইভিং মার্কেট, এটা একদম আজকে বিকেলের কথা আমি এসে শুনছি। মার্কেট যতদিন এক্সিস্ট করবে ততদিন সাপ্লাইও চলবে, দুদিক থেকেই মারতে হবে। আর বিএসএফ শস্যের মধ্যে ভূত, বিএসএফ এর মদতেই তো সম্ভব। গরু পাচার হচ্ছে, নারী পাচার হচ্ছে, মানে কোনোটাই তো মানে আলাদা কিছু না, সবই ফ্লেশ, সবই হচ্ছে মাংস, তো পাচার হচ্ছে। আমি আমার অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি ডিবেটে। আমি অনির্বাণের কাছে 30 সেকেন্ড সময় দেব। অনির্বাণের কাছে জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নিজের অধিকার নিয়ে কথা বলতে চাইছেন, যারা আইনের সাহায্য নিতে চাইছেন, তাদের জন্য কি বলবেন? 30 সেকেন্ড সময়। ইমিডিয়েটলি রিপোর্ট করুন না, মানে আমাদের কে ভালো কে খারাপ এগুলো ভেবে লাভ নেই। হ্যাঁ, যারা এরকম ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা বাজ বিচার করবেন না যে এই পুলিশ অফিসার ভালো, এই পুলিশ অফিসার খারাপ, এই বিচার করবেন না। আপনার বা আমাদের কর্তব্য হচ্ছে নাগরিক হিসেবে ইমিডিয়েটলি পুলিশকে রিপোর্ট করা। এরপরে যদি পুলিশ তার নিজের কাজ না করেন তার জন্য কিন্তু আইন অত্যন্ত কড়া হতে পারে। আপনাকে একটা সেকশনের কথা বলে দিই, 370 ধারাতে এই ট্রাফিকিং সংক্রান্ত বিষয়ে ডেফিনেশনস রয়েছে, যেখানে সাবসেকশন 7 কিন্তু সেই পুলিশ অফিসারদেরকে যারা এর সাথে যুক্ত বা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তাদেরও সাজার বিধান করা আছে। অর্থাৎ আইনের উপর ভরসা রাখুন, দয়া করে আইনের উপর ভরসা হারাবেন না। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উচিত আইনের উপর ভরসা রাখা, এবং অবশ্যই আমরা সুদিন দেখতে পাবো। একদমই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি 10 সেকেন্ড সময় দেবো অনিন্দিতাদির কাছে একটা পজিটিভ নোট দিয়ে আজকের এই ডিবেট শেষ করবো। না, এগুলো আমাদেরই মেয়ে, হ্যাঁ, এগুলো ওদের সাথে হয়। যেদিন বাবা বন্ধ করব, যেদিন ভাববো যে এটা আমার মেয়ে, আমার সন্তান, সেই দিন প্রত্যেকে অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ হবে না। আর বারবারই বলছি, ডু নট পাস দ্য বাক, দ্য বাক শুড এন্ড স্টপ হিয়ার। এটা আমার তো ক্ষমতা সীমিত, কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। আর একটা আপনাদের অনুরোধ করব, একটা দিন এমন করুন যে যারা অ্যাকচুয়ালি মাটিতে এটা নিয়ে লড়াই করছে তাদের এখানে বসে তাদের কথাগুলো এই শোনান। তাহলে জানি না তারা ভয়ে মুখ খুলবে কিনা, কারণ তাদেরও ওখানেই ফিরতে হবে, কিন্তু তাদের কথাগুলো শোনান, যেন আজকে ওই মেয়েটির কথা শোনালেন। অসংখ্য ধন্যবাদ। আমরা করব জয় একদিন, বুকের গভীরে আছে বহুরে, আমরা করব জয় একদিন। নিশ্চয়ই জয় করবে তুমি, আর তোমার এই জয় যাত্রা, তোমাকে দেখে আরও 5টা মেয়ে তারা সাহস পাবে এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে আসবে। আমরা আছি তোমার সঙ্গে। ফিরলাম বিরতির পর। হাইকোর্টের পরামর্শ মতো 4 থেকে 6 সপ্তাহের পরিবর্তে কেন 3 সপ্তাহ পেছানো হলো 4 পুর নিগমের ভোট? রাজ্য নির্বাচন কমিশনকে পাঠানো হলো নোটিশ। 7 দিনের মধ্যে জবাব না দিলে আদালত অবমাননার মামলা দায়েরের হুঁশিয়ারি জনস্বার্থ মামলাকারীর। রাজ্যে রকেটের গতিতে বেড়ে চলা করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুরভোট পেছনের বিষয়ে বিবেচনা করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 22 জানুয়ারি হওয়ার কথা ছিল শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরের পুরভোট। আদালতের নির্দেশে রাজ্যের নির্বাচন কমিশন 4 পুর নিগমের ভোট 3 সপ্তাহ পিছিয়ে দেয়। 12 ফেব্রুয়ারি শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরের পুরভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিন্তু কলকাতা হাইকোর্টের পরামর্শ ছিল 4 থেকে 6 সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে 4 পুর নিগমের ভোট। কেন 4 থেকে 6 সপ্তাহ পেছানো হলো না ভোট? কোন যুক্তিতে 3 সপ্তাহ ভোট পিছলো কমিশন? এই প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি কি তা জানতে চেয়ে কমিশনকে নোটিশ পাঠান জনস্বার্থ মামলাকারীরা। নোটিশে 7 দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে আদালত অবমাননার হুঁশিয়ারিও দিয়েছেন জনস্বার্থ মামলাকারীরা। প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা।
নজর রাখবো ব্রেকিং এর দিকে। অভিযানের নামে ডাকাতির অভিযোগ, 35 ভরি গয়না, 25 লক্ষ টাকা লুট, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিয়ম না মেনে রেড করার সাসপেন্ড কনস্টেবল এবং আধিকারিক। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের। অভিযানের নামে ডাকাতির অভিযোগ, 35 ভরি গয়না এবং 25 লক্ষ টাকা লুটের অভিযোগ, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে, নিয়ম না মেনে রেড। তো বাইরের গেটের তালা কিন্তু আগে ভেঙে দিয়েছে ওরা, ওই গেটের, এই গেট দিয়ে ঢুকিনি। আবার ওখানে দাঁড়িয়ে আছে, গেল, আমি বেরোলাম, আমাকে ধরে নিল, ধরে মারধর না অন্যায়ভাবে মারধর করলো, আমাকে বাঁধলো ওখানে বেঁধে। ওরা কিন্তু ঘরে আমার এতে ঢুকে গেল, বাড়ির মধ্যে ঢুকা আমার স্ত্রীকে, হ্যাঁ এটা চাবি দাও, ওই দাও, ওই দাও বললে ওকে দিচ্ছে না, ওকেও মানে ধাক্কা মেরেছে, ও রাত থেকে পড়ে আছে। তোমার সোনা ছিল 35 ভরি, 34-35 ভরি, আর টাকা ছিল 25 লক্ষ টাকা রকম। যেটা আমাদের অফিসাররা বলেছে যখন আমরা প্রিলিমিনারি এনকোয়ারি করেছি, যে লোকটাকে এবং সেই ব্যাগটাকে তো নিয়ে আসছিল, সে ওটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। মানে ওই নিজের জিনিসটা ওটা পুলিশের কাছ থেকে টেনে নিয়ে বেরিয়ে গেছে। ওদের বাড়ি থেকে আমরা এমন কিছু পাইনি যেটার বেসিসে তাকে বুক করা উচিত। এই অফিসার যে কাজটা করেছে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেই জন্য আমরা অফিসারের এগেইনস্ট অ্যাকশন নিয়েছি। নজর রাখছি জম্মু কাশ্মীরের দিকে। জম্মু কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ বাংকারে জঙ্গি হামলা, হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিস্তারিত জানাবেন সৃজিতা, রয়েছেন সরাসরি নিউজরুম থেকে আমার সঙ্গে। সৃজিতা, কি জানা যাচ্ছে? জম্মু কাশ্মীরের কেপি রোডে যেটা জানা যাচ্ছে যে সেখানে আতঙ্কবাদী হামলা হয়েছে এবং সিআরপিএফ বাংকারে এই হামলাটি হয়। মীনাক্ষী, তবে এখন অবধি হতাহতের কোনো খোঁজ নেই, যদিও এই ঘটনা ঘটার পর থেকেই গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, চারিদিকে নজরদারি করা হচ্ছে এবং কোথাও আতঙ্কবাদী রয়েছে কিনা সেই দিকটাতেও নজরদারি বাড়ানো হচ্ছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে এর কয়েক সপ্তাহ আগেই এক রবিবারে এরকমই এক ধরনের হামলায় এক পুলিশ কর্মী এবং একজন সাধারণ গ্রামবাসীরও মৃত্যু হয়েছিল। তারপরে ফের বাংকারে হামলা যথেষ্ট পরিমাণ চিন্তায় রাখছে এই ঘটনা, যদিও সব থেকে আশার আলো জাগাচ্ছে এই খবর যে এখনও অবধি হতাহতের কোনো খোঁজ নেই। আবার অন্যদিকে এই জম্মু কাশ্মীরেই বেশ কয়েকদিন আগে প্রায় 6 জন লস্করি তৈবা জঙ্গিকে আটক করা হয়, গ্রেফতার করা হয় মূলত। কাজেই ঘটনার প্রবাহ জারি রয়েছে জম্মু কাশ্মীরে। তবে তোমাকে একটা বিষয় এখানে জানাই, যখন 23শে জানুয়ারি 26শে জানুয়ারির সামনে এগিয়ে আসছে, বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এই দেশে, তখন জম্মু কাশ্মীরের মতো এলাকায় বা দিল্লির মতো এলাকায় বারংবার বোমাতঙ্ক তৈরি হওয়া বা জঙ্গি হামলার ঘটনা বেশ কিছুটা চিন্তায় রাখছে প্রশাসনকেও। মীনাক্ষী, ধন্যবাদ সৃজিতা। নজর রাখবো পরের খবরের দিকে। বিজেপিতে বিজয় রাওয়াত, প্রয়াত সিডিএস জেনারেলের ভাই বিপিন রাওয়াতের ভাই বিজয় রাওয়াত, তিনি বিজেপিতে যোগ দিলেন। নজর রাখবো পরের খবরের দিকে। 100 দিনের কাজের কি হাল দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে। জলপাইগুড়ির একাধিক এলাকায় দল 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা আসেন। দুর্নীতির অভিযোগ পেয়ে পরিদর্শন করেন তারা, জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন তারা। 100 দিনের কাজ নিয়ে নানা অভিযোগ জমা পড়ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসা। বিস্তারিত জানাবেন বিশাখা, সরাসরি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে। বিশাখা, 100 দিনের কাজের হাল দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঠিক কোন কোন এলাকা পরিদর্শন করলেন তারা, কি জানা যাচ্ছে? দেখো মীনাক্ষী, 100 দিনের কাজ নিয়ে বারবারই বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ করা হয়েছে, বারবার বিভিন্ন আর্থিক তছরূপের অভিযোগ করা হয়েছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য এবার জলপাইগুড়িতে কেন্দ্রীয় 2 সদস্য, কেন্দ্রীয় 2 আধিকারিক তারা এলেন যে জলপাইগুড়িতে কীরকম কাজ হচ্ছে, 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতির কথা উঠে আসছিল, অভিযোগ উঠে আসছিল, সেগুলো আদতে কী সব কিছু খতিয়ে দেখার জন্য এই 2 সদস্য তারা এলেন আজকে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সদর ব্লকে বিভিন্ন জায়গায় তারা ঘুরে দেখলেন
বসলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন এবং তারপর তারা ময়নাগুড়ি অঞ্চলেও যান এবং বিভিন্ন গ্রামে গিয়ে তারা যখন কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে, তখন তাদের মধ্যে থেকে নানা রকম ক্ষোভ উঠে আসে। তারা জানান যে তারা এখনো অনেকে যারা কাজ করেছেন আগে, তারা এখনো তাদের বকেয়া টাকা পাননি। আবার এমনও দুর্নীতির অভিযোগ উঠে আসে যেখানে দেখা যাচ্ছে যে হয়তো কোনো গ্রামবাসী তাকে দেখানো হয়েছে, তাকে খাতায় কলমে দেখানো হয়েছে যে তিনি কাজ করেছেন, 100 দিনের কাজ করেছেন, কোনো সুপুরি বাগানে বা কোনো পেয়ারা বাগানে কোনো কাজ ছিল, সরকারি কোনো কাজ ছিল, প্রকল্প ছিল, কিন্তু আদতে সেই বাগানটা যেটাকে সামনে রেখে টাকার গ্রান্ট পাওয়া গিয়েছিল অর্থাৎ মঞ্জুরি হয়েছিল, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আদৌ সেই সুপুরি বাগান বা পেয়ারা বাগান বা এই জাতীয় কোনো প্রকল্প যা নেওয়া হয়েছিল আদতে সেটার অস্তিত্বই নেই, অর্থাৎ কোনো রকম এক্সিস্টেন্সই নেই। এইগুলো যখন দেখেছেন তারা নিজেরা খতিয়ে, তারা যখন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন সেই সময় কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা জানিয়েছেন যে আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে, আরও বিস্তারিতভাবে তারা বিষয়টি খতিয়ে দেখবেন, তারপর এই নিয়ে তারা রিপোর্ট জমা দেবেন। মীনাক্ষী, ধন্যবাদ বিশাখা। নজর রাখছি আজকের কোভিড পরিস্থিতির দিকে। রাজ্যে 24 ঘন্টায় কোভিড সংক্রমণ বেড়েছে। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 11,447 জন। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে 38 জনের। বিস্তারিত জানাবেন পৌলমী, আমার সঙ্গে রয়েছেন। পৌলমী, একেবারে মীনাক্ষী, গতকালের তুলনায় আজকে কোভিড পজিটিভিটি রেটটা যেমন বেড়েছে, পাশাপাশি আক্রান্তের সংখ্যাও অনেকটাই বেড়েছে। কেননা 11,447 জন 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 38 জনের। সব থেকে যেটা বড় বিষয়, কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দিয়েছিল রাজ্যগুলিকে যে স্যাম্পল টেস্টের সংখ্যা বাড়াতে হবে, সেই অনুযায়ী আমরা দেখেছিলাম গতকাল 53,000 স্যাম্পল টেস্ট হয়েছিল। সেই তুলনায় আজকে স্যাম্পল টেস্টের মাত্রা অনেকটাই বেড়েছে, 67,000 হয়েছে এবং সে তুলনায় সংক্রমণের হারও বেশ খানিকটা বেড়েছে। পজিটিভিটি রেট হচ্ছে 16.98%। তবে মীনাক্ষী, সব থেকে বড় বিষয় এই মুহূর্তে কোভিড পজিটিভিটি রেটের থেকেও বেশি করে ভাবাচ্ছে মৃতের সংখ্যাটা। কারণ লাগাতার 5 দিন যদি আমরা দেখি যে 30-এর ওপরে মৃতের সংখ্যাটা দাঁড়িয়ে রয়েছে। শহর কলকাতায় মৃতের সংখ্যা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই কয়েকটি জায়গাতেই মৃতের সংখ্যা যেমন বাড়ছে, পাশাপাশি সংক্রমণের সংখ্যাটাও বাড়ছে। এই বিষয়গুলি বেশ খানিকটা ভাবাচ্ছে স্বাস্থ্য মহলকে। মীনাক্ষী, ধন্যবাদ পৌলমী। নজর রাখবো পরের খবরের দিকে। বাঘের পর কচ্ছপের পিঠে বসানো হলো ডিভাইস। কোন পরিবেশ ভালোবাসে কচ্ছপ, জানান দেবে এই নয়া ডিভাইস। সুন্দরবনে নতুন গবেষণা। বাঘের পর আমরা জানি যে কিছুদিন আগে বাঘের ডিভাইস লাগানো হয়েছিল, এবার বাঘের পর কচ্ছপে ক্যামেরা লাগানো হলো, কচ্ছপের পিঠে বসানো হলো সেই ডিভাইস। কোন পরিবেশ ভালোবাসে কচ্ছপ, জানান দেবে এই নয়া ডিভাইস। সুন্দরবনে নতুন গবেষণা। কচ্ছপের গতিবিধি জানা যাবে, কোন পরিবেশে তারা থাকতে ভালোবাসে, ঠিক কোথায় তারা, তাদের বিষয়ে, কচ্ছপের বিষয়ে আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করা সম্ভব হবে, যে কারণে এই ডিভাইস লাগানো হলো কচ্ছপের পিঠে। ব্রেকিং সেগমেন্ট এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি জবাব চায় বাংলা থেকে। এরপর দেখুন 294, দেশের 1 নম্বর হিট নিউজ শো বিশাখার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।